এভরিওয়ান, আমি ইপসিতা চলে এসেছি আবারও নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। 2023 সালে লে লাদাখ ট্রিপ কমপ্লিট করার পর বাড়ি ফিরেই প্ল্যান করতে বসে গেছিলাম পরবর্তী ট্রিপ অরুণাচল প্রদেশের জন্য। অনেক দিন থেকে ইচ্ছা ছিল অরুণাচল প্রদেশ ঘুরে দেখব। যেমন ভাবা তেমন কাজ, বিভিন্ন জায়গা থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে ফাইনালি ঠিক হলো মে মাসেই আমরা ঘুরে আসবো অরুণাচল প্রদেশ। হ্যাঁ, অনেকে বলেছিল বৃষ্টির জন্য প্রবলেম হতে পারে বা কিছু, কিন্তু আমরা কিন্তু এই 8 রাত 9 দিনের অরুণাচল প্রদেশে বৃষ্টি সেভাবে পাইনি, ভালোই ঘুরেছিলাম। তো টোটাল সিরিজটা বেশ কয়েকটা পর্বে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কলকাতা থেকে আমরা কিভাবে পৌঁছালাম গুয়াহাটি ফ্লাইটে, আর সেখান থেকে কিভাবে পৌঁছালাম শেরগাঁও, সেটাই এই জার্নিটা শেয়ার করব আজকের এই প্রথম পর্বে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই বলে রাখি, আমাদের অরুণাচল প্রদেশের ট্রিপ ছিল টোটাল 8 রাত 9 দিনের। এর মধ্যে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাতে আমরা নাইট স্টে করেছি এবং সমস্ত কিছু নিয়ে ডিটেলস কয়েকটা পর্ব শেয়ার করব। এটা প্রথম পর্ব। তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম একটা ট্যাক্সি বুক করে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের যাওয়াটা ছিল ফ্লাইটে আর ফেরাটা ছিল ট্রেনে। তো একটা ট্যাক্সি বুক করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ফ্লাইট ছিল 10টা 20-তে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, যেটার রাইট টাইম ছিল গুয়াহাটিতে 11:50 AM। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। ট্রেন কোন ট্রেন গুয়াহাটি যায়, কখন যায়, কোন স্টেশন থেকে ছাড়ে, সমস্ত ডিটেলস ইনফরমেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এয়ারপোর্টে পৌঁছে গেটে নিজের আইডি দেখিয়ে ভেতরে ঢুকলাম আর তারপর লাগেজ ড্রপ করলাম আর তার সাথে বোর্ডিং পাসও কালেক্ট করে নিলাম। এবার সিকিউরিটি চেকিং কমপ্লিট করে এসে পৌঁছালাম আমাদের বোর্ডিং গেটে। আগেই বলেছি ফ্লাইটের টাইম ছিল 10টা 20-তে, আর যেহেতু আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল, ফ্লাইটেই কিন্তু ব্রেকফাস্ট দেয়, তো সেটা আপনাদেরকে দেখাবো। আর ফ্লাইটটা মোটামুটি টাইমেই ছেড়েছে। তো দেখতে দেখতে উড়ে চললাম গুয়াহাটির দিকে তথা অরুণাচল প্রদেশে যাওয়ার দিকে। আর সকালের দিকে একটু মেঘলা ওয়েদার ছিল, যেহেতু আমাদের অরুণাচল ট্রিপ ছিল মে মাসে, তো এই জন্য অনেকে বৃষ্টির সতর্কতা বলেছিল যে এই সময় না যাওয়াই ভালো। তবে এটা বলবো যে আমরা কিন্তু পুরো ট্রিপটা খুবই ভালো ঘুরেছি, সেভাবে বৃষ্টি পাইনি, বৃষ্টি একদম হয়নি তা নয়, তবে বৃষ্টির জন্য কোনোরকম কোনো অসুবিধা কিন্তু হয়নি। তো দেখতে দেখতে ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ভেজ স্যান্ডউইচ দিয়েছিল, একটা ফ্রুট জুস দিয়েছিল, আর তার সাথে একটা জলের বোতল, আর সাথে চাও দিয়েছিল। আর 1 ঘন্টার মধ্যেই মোটামুটি আমরা গুয়াহাটিতে পৌঁছে গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে নদী, মানে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছিল ফ্লাইটটা ওখানে ল্যান্ড করার কিছুক্ষণ আগে। আর হ্যাঁ, ফ্লাইটে যেতে যেতে একটু বৃষ্টিও নেমেছিল, সেটাও দেখালাম আপনাদেরকে। আর ওই যে দূরে নদী দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী। তো যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম 1 ঘন্টার মধ্যেই গুয়াহাটি এয়ারপোর্টে। চারিদিকে সবুজে সবুজে একদম ঢাকা। এখানে বলে রাখি, আমাদের কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছাতে সময় লেগেছিল 1 ঘন্টা, আর ভাড়া পড়েছিল পার হেড 3,500 টাকা মতো। কিছুদিন আগে থেকে যদি ফ্লাইটের টিকিট কাটেন তাহলে কিন্তু বেশ কমেই টিকিট পাওয়া যায়। গুয়াহাটি এয়ারপোর্টটা দেখতে কিন্তু বেশ সাজানো গোছানো, দেখতেই পেলেন। আর হ্যাঁ, আমরা লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে গেছি, আমাদের ড্রাইভার দাদা আগে থেকে ওয়েট করছিল। আমরা কিন্তু পুরো ট্রিপটা এক এজেন্সির সাথে করেছি। এই এজেন্সির সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট, ড্রাইভার দাদার নম্বর সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর বেরিয়ে পড়লাম আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে। এবার বেশ কিছুটা রাস্তা এখন আমরা আসামের ভেতর দিয়ে যাব, আর গুয়াহাটি থেকে বেরিয়ে আসাম হয়ে আমাদের আজকের গন্তব্য শেরগাঁও। অরুণাচল প্রদেশের প্রথম স্টে কিন্তু হবে শেরগাঁওতে। ব্রহ্মপুত্র নদীর ব্রিজ পেরোচ্ছিলাম, তো আমরা সড়ক পথে যাচ্ছি আর এর পাশে রয়েছে রেল ব্রিজ। ফ্লাইট থেকে নেমে আমরা গাড়িতে উঠে গেছি আর এখন যাচ্ছি শেরগাঁও। তো যেতে বেশ অনেকটাই সময় লাগবে, পৌঁছাতে বিকেল সন্ধ্যে হয়ে যাবে। তো লাঞ্চ এখনও করিনি, আরও কিছুটা গিয়ে তারপর লাঞ্চ করবো। আপাতত এখন ব্রহ্মপুত্র নদী পেরোলাম। তো চলুন। আর একটু বৃষ্টি পড়ছিল একটু আগে, আকাশ এমনি মেঘলা রয়েছে, ওয়েদারটা বেশ ভালোই। রাস্তায় যেতে যেতে মাঝে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, তবে বেশ ভালোই লাগছিল গাড়িতে যেতে যেতে। আমরা লাঞ্চ করার জন্য নামলাম মাঝে একটা জায়গাতে, আর এখন লাঞ্চ করে নিই। এখন বাজে প্রায় 2টো, পৌঁছাতে তো দেরি হবে, তাই লাঞ্চটা মাঝখানে সেরে নেওয়া যাবে।
বেশ কিছু দূর আসার পর লাঞ্চ ব্রেক নিতে দাঁড়ালাম, আর আমরা একটা অসমীয়া থালি নিয়েছিলাম। থালিতে কি কি রয়েছে দেখায়। ভাত রয়েছে, ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুনি, ডাল, একটা সবজি, তার সাথে ওখানকার একটা লোকাল ডাল, স্যালাড, আর তার সাথে দিয়েছিল পায়েস, আর মাছ নিয়েছিলাম আমরা করে নিয়েছি। আর এখানে খাবারের দামটা একটু বেশি। আমরা ভেজ থালি নিয়েছিলাম, যেটা ছিল 130 করে, আর শাগনি নিয়েছিল একটা ফিশ থালি, ওটা ছিল 260। তো এবার আমরা এখন এখান থেকে যাব শেরগাঁও। বেশ অনেকটাই সময় লাগবে এখান থেকে, এখনও প্রায় 180 কিলোমিটার মতো। পৌঁছতে পৌঁছতে তো সন্ধ্যে হয়ে যাবে। মাঝখানে এখানে বৃষ্টি নেমেছে, ঝিঝির করে বৃষ্টিও পড়ছে বাইরে। তো চলুন বেরিয়ে পড়ি, আর দেরি না করে যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় শেরগাঁয়ের হোমস্টে। লাঞ্চটা সেরে নিয়েই চটপট গাড়িতে উঠে পড়লাম, আর এখনও অনেকটা পথ বাকি। আসলে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স প্রায় 225 কিলোমিটার। 6 ঘন্টা সময় তো লাগেই, মাঝে আবার আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি। তো ড্রাইভার দাদা একটু তাড়া দিচ্ছিলেন। আর এই দেখুন, রাস্তার দুদিকে চা বাগান দেখা যাচ্ছে। আসামের চা তার বর্ণের জন্য বিখ্যাত, এটা তো আমরা সবাই জানি। এটা একটা পাহাড়ি নদী বোধ হয়, না? এটা হলো ভৈরবকুণ্ড। কি? ভৈরবকুণ্ড নদী। এটা ভুটান আর আসাম। দেখতে দেখতে অনেকটা পথই পেরিয়ে এলাম। এখন আমরা যে জায়গাটায় পৌঁছেছি এটা একসাথে ভুটান, আসাম আর কিন্তু অরুণাচল প্রদেশের বর্ডার, তাই বললেন ড্রাইভার দাদা। যাওয়ার পথে আবার একবার দাঁড়ালাম। অনেকটা দূরের রাস্তা, অনেকক্ষণের জার্নি। তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা বেজে যাবে, সেজন্য মাঝে মাঝে ব্রেক দেওয়া হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে ভুটান আর আসামের বর্ডার। এখানে একটা গেট আছে সামনে, এই হচ্ছে সেই গেট। তো এই জন্য একটুখানি এলাম ভিডিও করতে আর আপনাদেরকে জায়গাটা দেখাবো বলে। তখন আমি গেটটার দিকে এগিয়ে যাচ্ছি, একটু ফটো তুলবো, তারপর তো চা খেয়ে আবার রওনা দেবো শেরগাঁওয়ের উদ্দেশ্যে। দেখা যাচ্ছে এই গেটটা হচ্ছে ভুটান আর আসামের বর্ডার। গেটের ওই দিকে হচ্ছে ভুটান, আর গেটের এই সাইডে হচ্ছে আসাম। তো এই হচ্ছে গেট, আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। আর আমরা ওই দিকে যে রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে যাব শেরগাঁওয়ের দিকে, মানে অরুণাচল প্রদেশের দিকে। এদিকটা ভুটান আর অরুণাচলের থেকে নদীটা এসে এই আসামের দিকে চলে যাচ্ছে। নদীর জলে খুব স্রোত দেখাই যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ। ওদিকে পাহাড়গুলো মেঘে ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে ওইদিকে পাহাড়ে বৃষ্টি নেমেছে, সুতরাং নদীর জলের স্রোত আরও বাড়বে, বই কমবে না। ব্রিজ, ওদিকে আরেকটা ব্রিজ। এই যে ব্রিজটা পেরোলাম এটাই কিন্তু আসাম আর অরুণাচল প্রদেশের বর্ডার। তো আসাম থেকে বেরিয়ে আমরা এখন অরুণাচল প্রদেশে ঢুকে গেছি। আর দেখতেই পাচ্ছেন রাস্তা এখানটায় কিন্তু বেশ খারাপ। আর একটা জিনিস, এই যে অরুণাচল প্রদেশে ঢুকলাম সাথে সাথে কিন্তু পাহাড়ও শুরু হচ্ছে। এতক্ষণ আমরা সমতল রাস্তায় যাচ্ছিলাম, এবার পাহাড়ি রাস্তা শুরু হলো। কিছু দূর আসতে এখানে একটা চেকপোস্ট ছিল, এখানে আমাদেরকে ইনার লাইন পারমিট শো করাতে হলো। আর আপনারাও যদি অরুণাচল প্রদেশ ট্যুর করেন আপনাদেরকেও কিন্তু ইনার লাইন পারমিট অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। এবার ইনার লাইন পারমিট বানাতে গেলে কি কি ডকুমেন্টস লাগে বা এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে ট্যুরটা করেছি সেজন্য ওনারাই আমাদের ইনার লাইন পারমিট বানিয়ে দিয়েছিলেন। ওই পার হেড 150 টাকা এরকম কিছু নিয়েছিলেন। এই জায়গাটায় কিন্তু রাস্তা একটু খারাপ ছিল, আর দেখতে পাচ্ছেন রাস্তার বিভিন্ন জায়গা ভেঙে চুরে গিয়েছে। এখানে আবার একটা নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, মানে নতুন একটা ব্রিজ বানানোর কাজ চলছে। তো গোটা অরুণাচল ট্রিপের এই প্রথম দিনেই আমরা খারাপ রাস্তা পেয়েছি। বাকি সিরিজগুলো দেখলে বুঝতে পারবেন রাস্তা কিন্তু খুবই ভালো। এইটুকু রাস্তা যা খারাপ ছিল, মানে আসামের বর্ডার পেরিয়ে অরুণাচলে ঢুকে শেরগাঁও পৌঁছাতে রাস্তা কিছুটা খারাপ ছিল, আদারওয়াইজ রাস্তা বেশ ভালো ছিল। আর একটা জিনিস, আমাদের পৌঁছাতে কিন্তু বেশ রাত হয়ে গেছিলো। আমাদের জার্নিটা শুরুই হয়েছিল গুয়াহাটি থেকে একটু দেরিতে। তো আপনারা ফ্লাইটে গেলে এর আগেও কিছু ফ্লাইট রয়েছে একদম সকালে, আমার মনে হয় সেই ফ্লাইটগুলো ধরতে পারলে ভালো হয়, তাহলে কিন্তু সন্ধে নামার আগেই শেরগাঁওতে পৌঁছে যাবেন। যেহেতু রাস্তাটা একটু খারাপ ছিল আর বিকেল গড়িয়ে সন্ধে নামছিল, তো সেজন্য একটু টেনশন আমাদের হচ্ছিলোই সবার। ফাইনালি এসে পৌঁছালাম হোমস্টেতে। 8 ঘন্টা জার্নি শেষ করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম হোমস্টেতে।
শেরগাঁওতে আমরা এই হোমস্টেটাতে ছিলাম, খুবই সুন্দর দেখতে হোমস্টেটা। দেখতে পাচ্ছেন সামনে আপেল বাগান রয়েছে, আর এখানে কিছুজন ট্যুরিস্ট যারা ক্যাম্প ফায়ার করছিল, নিজেদের মতো গান গাইছিল। এই হচ্ছে রুমটা তো একদম সুন্দর দেখতে, কাঠের মানে উড ফিনিশিং, আর তার সাথে সুন্দর সব আসবাবপত্র দিয়ে সাজানো। এটা একটা ট্রিপল শেয়ারিং রুম ছিল, সোফা ছিল, কেউ চাইলে সেখানে থাকতে পারে। আর এই হচ্ছে বাথরুম, সমস্ত মডার্ন ফেসিলিটিস ছিল, গিজার রয়েছে তার সাথে। বেশ ভালো হোমস্টেটা, আমাদের কিন্তু বেশ পছন্দ হয়েছিল। ফাইনালি অরুণাচল প্রদেশে পৌঁছে গেছি। এখন আছি আমরা শেরগাঁওতে। আমাদের অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল যাব ভালুকপং, তো সেখানে একটা রাত থেকে সেখান থেকে যাব দিরাং। তবে ভালুকপংয়ের ওখানে যেহেতু রাস্তা মানে খারাপের জন্য একটা ব্রিজ ভেঙে গেছে, তাই ভালুকপং যাওয়া হয়নি, এসেছি শেরগাঁও। সময় লাগলো ওই 7-8 ঘন্টা মতো। আর এখন হোমস্টেতে এসে জাস্ট ওয়েট করছি, ডিনারটা করে নেব, ডিনার করে একেবারে ফ্রেশ হয়ে ঘুমাবো। কালকে আমরা এখান থেকে যাব দিরাং। দেখালাম হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর। আপনারা যদি কেউ অরুণাচল আসেন আর শেরগাঁওতে একটা রাত থাকেন, তাহলে কিন্তু এই হোমস্টেটাতে থাকতে পারেন। আমরা একটা ট্রিপল শেয়ারিং রুম নিয়েছি, এটার ভাড়া হচ্ছে 2800 টাকা। যদিও আমরা আলাদা করে হোমস্টেটা বুক করিনি, আমরা যে এজেন্সির সাথে এসেছি ওনারাই দিয়েছেন, তবে ওনারা বলে দিয়েছেন রুমের ভাড়া হচ্ছে 2800 টাকা। আর খাবারটা আমরা আলাদাভাবে নেব। খাবারটা কেমন আর খাবারের খরচা কত সেটা আমি খাবারটা খেয়ে নিয়ে তারপর জানাচ্ছি। তো চলুন আপাতত ডিনারটা করে নেওয়া যাক। একটু বলে যাক, খাবার দাবার রাখা আছে, নিয়ে নাও। এটা হচ্ছে বসে খাওয়ার জায়গা। অনেকটা রাস্তা জার্নি করে এসে মনে হচ্ছিল গরম গরম ভাত খাবো আর ঘুমাবো। তো হোমস্টেটার খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল। আমাদেরকে ওরা ফোন ওদের সাথে কথা হয়েছিল, আমরা বলেছিলাম আমরা ভাত আর চিকেন খাবো। তো দেখলাম ভাত আর চিকেন না, তার সাথে অনেক কিছু আইটেম রয়েছে। ভাত ছিল, ডাল ছিল, পটল ভাজা ছিল, ভিন্ডি ভাজা ছিল, তার সাথে আরও একটা সবজি ছিল, স্যালাড ছিল, চিকেন ছিল, মানে এত কিছু আইটেম ছিল। হ্যাঁ, আমাদের বোধহয় পার হেড পড়েছিল ওই 350-300 টাকা এরকম, কিন্তু খাবারটা জাস্ট দারুণ। এখানের চালটা একটু শক্ত হয়, আদারওয়াইজ খাবারটা কিন্তু বেশ টেস্টি। আর এই এতক্ষণের জার্নির শেষে এই ধোঁয়া ওটা গরম গরম ভাত ডাল খেয়ে না, মানে জাস্ট কী যে ভালো লাগছিল কি বলবো। ওটাকে চালানোর চেষ্টা চলছে, রুম হিটার, যদিও বিরাট কিছু ঠান্ডা নেই। এই যে এটা আবার এভাবে ঘোরে, আর এটা জ্বালালে তো মোটামুটি এটার যে আলোর জোর, রাতে আর তাহলে ঘুম ধরবে না। এই যে এইভাবে ঘুরছে, মানে গোটা ঘরটা যাতে গরম হয় সেই জন্য এরকম সিস্টেম নাকি। নিজের মতো একবার ঘুরলো আবার এদিকে ঘুরে যাচ্ছে, প্রচণ্ড আলোটার জোর। চলে এসেছি। আর ডিনারটা কেমন ছিল বলতে গেলে বলবো, পাহাড়ি জায়গায় খাবার দাবার যেমন হয়, খাবারগুলো একটু শক্ত, কিন্তু অনেক কিছু ছিল রেসিপিতে, আর টেস্ট খুব একটা খারাপ ছিল না। আমি তো চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর খাবারের প্রাইসটা কত সেটা জিজ্ঞেস করা হয়নি, মানে কালকে একেবারে ওনারা বলবেন সকালে, তারপর আমি এটা ডিসক্রিপশানে জানিয়ে দেবো কত ছিল। তো এমনি মোটামুটি ভালোই আর কি হোমস্টে, মানে রুমটা তো খুবই সুন্দর, এটা নিয়ে কোনো কথা নেই। হিটার রয়েছে, গিজার রয়েছে, সমস্ত মডার্ন এমিনিটিস রয়েছে। তো যাই হোক, আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আমরা প্রত্যেকেই খুব টায়ার্ড, এবার ঘুমাতে হবে। কাল সকালে উঠে আমরা যাব দিরাং, আর যাওয়ার পথে তো যা যা সাইট সিন আছে দেখবই। আর আমাদের এই হোমস্টেটার একদম পাশে একটা নদী রয়েছে, তো নদীটার কাল দেখতে যাব সকালে উঠে। আর তার সাথে আমি এই হোমস্টেটা কীরকম দেখতে পুরোটা একবার ঘুরিয়ে দেখাবো পরের ব্লগে। তো চলুন আজকের মতো টাটা, এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। কারণ অরুণাচল প্রদেশ রিলেটেড এটা হচ্ছে ফার্স্ট ব্লগ, এরপর কিন্তু আসছে আরও অনেকগুলো ব্লগ। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।